ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যে কক্ষপথগুলো থাকে সেগুলোকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা বা শক্তি স্তর, প্রধান শক্তি স্তর। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা যে কোনো পরমাণুর ক্ষেত্রে যে ইলেকট্রন বিন্যাস তার কক্ষপথ। তো এখানে যে এখানে কে দেওয়া আছে, এল দেওয়া আছে, এম দেওয়া আছে, এগুলোকে সাধারণত কোয়ান্টাম নাম্বার বলা হয় বা প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। তো এই কে শক্তি স্তরের জন্য যে প্রধান কোয়ান্টাম নাম্বার, সেই নাম্বার হচ্ছে এন দিয়ে প্রকাশ করা হয়, যেটা হচ্ছে 1। এটা হচ্ছে প্রথম যে কোয়ান্টাম নাম্বার আছে সেটা। এর পরবর্তীতে আছে 2 নাম্বার কোয়ান্টাম সংখ্যা, যেটাকে এল দিয়ে প্রকাশ করা হয়, যেটার নাম্বার অফ কোয়ান্টাম হচ্ছে 2। ঠিক একইভাবে কে, এল, এম, এন এইভাবে আস্তে আস্তে শক্তি স্তরগুলো বাড়তে থাকে। আর আমরা জানি যে কোনো একটা পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের আধানও হচ্ছে ধনাত্মক। এটা আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে জানতে পারি। ঠিক একইভাবে এই কেন্দ্রে থাকে হচ্ছে, অর্থাৎ নিউক্লিয়াস যেটাকে বলি, এই নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন। প্রোটনকে সাধারণত পি দিয়ে প্রকাশ করা হয় এবং নিউট্রনকে এন দিয়ে প্রকাশ করা হয়। এরপর আমাদের যে প্রধান কোয়ান্টাম নাম্বারগুলো ছিল, সেখানে গোল দিয়ে কিছু ইলেকট্রনকে নির্দেশ করা হয়েছে। যেমন এখানে প্রথম যে কোয়ান্টাম নাম্বার আছে কে, এন সমান 1, এখানে শুধুমাত্র 2টা ইলেকট্রন আছে। তো ইলেকট্রনেরকে ই মাইনাস দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ ইলেকট্রনের যে আধান, সে আধান হচ্ছে মাইনাস। তো প্রথম যে কোয়ান্টাম নাম্বার আছে বা কে শক্তি স্তর আছে, সেখানে যে ইলেকট্রনের সংখ্যা সেটা হচ্ছে 2টা। আর যখন আমরা দ্বিতীয় শক্তি স্তর অর্থাৎ এল শক্তি স্তরে যাচ্ছি, সেখানে আছে হচ্ছে 2টা, 4টা, 6টা, 8টা, মোট আছে হচ্ছে 8টা। তো এইটা প্রত্যেকটা যে প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ প্রধান কোয়ান্টাম নাম্বার বা শক্তি স্তর, এই শক্তি স্তরগুলোতে প্রত্যেকটাতে কি পরিমাণ ইলেকট্রন থাকবে সেটার সংখ্যা একটা সাধারণ সূত্র দিয়ে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে 2n²। এটা হচ্ছে কোনো একটা শক্তি স্তরের মোট ইলেকট্রন থাকার সম্ভাবনা, সেটা হচ্ছে 2n²। এখানে nটা হচ্ছে প্রধান কোয়ান্টাম নাম্বার। যদি প্রথম শক্তি স্তর হয়, যেমন এখানে 2টা ইলেকট্রন আছে, এটা কিভাবে, তো প্রথম শক্তি স্তরে n এর মান হচ্ছে 1। তো ঠিক একইভাবে আমরা যদি n সমান 1 বসাই, তাহলে 2 × 1² সমান 2, অর্থাৎ প্রথম যে শক্তি স্তর সেখানে 2টা ইলেকট্রন থাকতে পারে। তো ঠিক একইভাবে আমরা যদি n এর মান 2 বসাই, তাহলে 8টা, 3 বসাইলে হচ্ছে 3 × 9, 9 × 2 = 18টা, এভাবে আস্তে আস্তে বাড়তে থাকে। এরপর আমাদের আছে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি। তো এখন এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা, তো এই সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে পরমাণুর আকার নির্দেশ করে। এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে পরমাণুর আকার নির্দেশ করে। ঠিক একইভাবে সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে এই প্রত্যেকটা প্রধান কোয়ান্টাম নাম্বার অর্থাৎ প্রধান শক্তি স্তরে কী পরিমাণ ইলেকট্রন এবং কিভাবে থাকবে সেটা বোঝায়। তো এখন আমরা যদি এই যে ইলেকট্রনগুলো কিভাবে আসে সেটা দেখার জন্য আমরা চেষ্টা করি, তাহলে এখানে আমাদের কিছু বিষয় মনে রাখা লাগবে। সেটা হচ্ছে S, P, D, F, G। তো জিটা আধুনিক হিসেবে ব্যবহার করা হয়, বর্তমানে জিটা 10, 9, 10 এবং এইচএসসিতে ব্যবহার করা হয় না। এই যে SP, DF,
এগুলো হচ্ছে উপশক্তি স্তর। তো এই উপশক্তি স্তরগুলোতে এই উপশক্তি স্তরগুলোর জন্য এলের কিছু মান পাওয়া যায়। সেই এলের মানগুলো কেমন হয় সেটাও আমরা দেখব পরবর্তীতে। তো আমরা এখানে মনে রাখব যে এসের জন্য এলের মান 0 হয়, পির জন্য 1 হয়, ডির জন্য 2 হয়, এফের জন্য 3 হয়। তো এখন এটা কিভাবে হয় সেটাও আমরা এখন দেখার চেষ্টা করব। তো এখন আমরা শুরু করব যে এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, আরও কিছু কোয়ান্টাম সংখ্যা আছে যেগুলোকে বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে বিভিন্ন কোয়ান্টাম সংখ্যা। তো এই যে কোয়ান্টাম যে সংখ্যাগুলো আছে এখানে এনের জন্য কিছু সহকারী কোয়ান্টাম সংখ্যা পাওয়া যায়, এই সহকারী কোয়ান্টাম সংখ্যার জন্য কিছু ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা পাওয়া যায় এবং ম্যাগনেটিক থেকে আমরা কিছু স্পিন কোয়ান্টাম সংখ্যা পাই। তো এইগুলো আসলে কি, আমরা অলরেডি প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি। তো আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আরও কিছু জানি। এখানে এই সহকারী কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যার উপরে নির্ভর করে। তো এখন এই সহকারী কোয়ান্টাম সংখ্যা কিভাবে নির্ভর করে সেটা আমরা দেখি। এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা কক্ষপথের সংখ্যা 0, 1, 2, 3 এভাবে আমরা বলতে পারি, কিন্তু 0 কোনো, অর্থাৎ আমরা আসলে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের জন্য কখনো আমরা কোনো কোয়ান্টাম নাম্বার দেই না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে N0 বলা হয়েছে বা প্লাস বলা হয়েছে। এখন এরপরে আসে যে 1। তো যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা 1 হয় অর্থাৎ প্রথম শক্তি স্তরের জন্য, সেহেতু এখানে এল এর মানটা হবে 0 থেকে n-1 পর্যন্ত। এখানে এনটা হচ্ছে প্রধান কোয়ান্টাম নাম্বার। তো n সমান 1 এর জন্য বা প্রথম কোয়ান্টাম নাম্বার বা প্রথম শক্তি স্তরের জন্য কি হবে, এল এর মান 0 থেকে 1-1 অর্থাৎ 0। তাহলে 0 থেকে 0 মানে 0ই হবে। শুধুমাত্র n সমান 1 এর জন্য এল এর মান হবে শুধুমাত্র 0। এখন ঠিক একইভাবে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এই সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে পেতে পারি। কিভাবে? আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নির্ভর করবে 0 থেকে +- l পর্যন্ত। এখন এই 0 থেকে +- l বলতে এখানে l এর মানটা আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে পাবো। তো এখন l এর মান যদি 0 হয় তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হবে 0 থেকে +- l অর্থাৎ 0 থেকে +- 0, তার মানে শুধুমাত্র 0 একটাই পাওয়া যাবে। এখন এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কি আমরা জানি যে, আমরা যদি এই চিত্রে দেখি যে নিউক্লিয়াসে হচ্ছে প্রোটন এবং এর চারপাশে আছে ইলেকট্রন। আমরা একটা চৌম্বকের ক্ষেত্রে বা আমরা একটা ব্যাটারির একটা ধনাত্মক প্রান্ত এবং একটা ঋণাত্মক প্রান্ত থাকে। তো যদি এগুলো কাছাকাছি থাকে তাহলে এখানে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয় বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। তো এই ম্যাগনেটিক ফিল্ডের কারণেই এদের মধ্যে যে হচ্ছে বাধাদানকারী বল বা আকর্ষণ বল বা বিকর্ষণ বল যেগুলো কাজ করে, তার কারণে এদের কিছুটা আচরণের পরিবর্তন ঘটে বা ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে বিভিন্ন ধরনের প্রভাব সৃষ্টি করে এই ইলেকট্রন এবং নিউক্লিয়াসের ওপরে। এই কারণে এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার উদ্ভব হয়। এখন n সমান যদি 2 হয় তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা হবে 0 থেকে 2-1, তার মানে হচ্ছে 2 থেকে 1 বাদ দিলে 1 হবে। তাহলে 0 থেকে 1 পর্যন্ত অর্থাৎ 0 এবং 1। ঠিক একইভাবে আমরা যদি সহকারী কোয়ান্টাম প্রধান কোয়ান্টাম থেকে সহকারী এবং সহকারী থেকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যায় যাই, সেক্ষেত্রে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমরা জানি এল এর উপরে নির্ভর করবে। অর্থাৎ এখানে যেহেতু 2টা এল আছে তাহলে এটা আলাদাভাবে 2টা এম এর মান পাওয়া যাবে। অর্থাৎ যখন এল এর মানটা 0 হবে তখন +-0 অর্থাৎ 0 থেকে +-0 অর্থাৎ প্রথমটার অনুরূপ, তার মানে m সমান এটার মতোই 0 হবে।
ঠিক একইভাবে আমরা দেখলাম যে এই এমটা এসের উপরে সাধারণত নির্ভর করে না। তো এইটা কোন অরবিটালে আছে তার উপর ভিত্তি করে এসের মানটা প্লাস মাইনাস হাফ হয়। অর্থাৎ এইটা সাধারণত নির্ভর করবে স্পিনের ওপরে, অর্থাৎ এই ম্যাগনেটিক ফিল্ড এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার যে প্রভাব এর উপর ভিত্তি করে যে ইলেকট্রনগুলো আছে এটা কোন দিকে আছে তার উপর ভিত্তি করে এটা প্লাস মাইনাস হাফ হয়। তো আমরা এ সম্পর্কে পরবর্তীতে আলোচনা করব। এখন এরপরে আছে হচ্ছে এল সমান 0 গেছে এখানে, এবারে আসতেছে 1। যদি এম এর মানটা 1 হয় তাহলে এল এর মানটা 1 হয়, তাহলে এম এর মান হবে 0 থেকে প্লাস মাইনাস 1। তার মানে এখান থেকে আমরা পাবো 0 1 -1। ঠিক একইভাবে প্রত্যেকটার ক্ষেত্রেই যে 0 1 -1 এর ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা পাবো প্লাস মাইনাস হাফ। এখন এই প্লাস মাইনাস হাফগুলো কিভাবে নির্ভর করবে, কারণ ইলেকট্রনের স্পিনের উপর নির্ভর করবে। তো এটা আমরা পরবর্তীতে জানতে পারবো।